হঠাৎ করে চলচ্চিত্রে কিভাবে আগমন এবং কেন আসলেন? চলচ্চিত্রের প্রতি যে মানে আগ্রহ, চলচ্চিত্রের জন্য যে ভালোবাসা, সেটা কিন্তু এক ফোঁটাও মরেনি। অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক। তো আপনার গুরুকে চলচ্চিত্রে? আমি মনে করি আমি যেসব পরিচালকের সঙ্গে অ্যাসিস্ট করেছি তারা সবাই আমার গুরু। প্রিয় দর্শক, ফিরে এলাম বাকি অংশ নিয়ে এটিভি ইউএসএ প্রেজেন্টস টক শো বিতর্কিততে। আপনারা যারা সঙ্গে ছিলেন তারা জানেন যে আমরা কথা বলছিলাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জাকির হোসেন রাজুকে নিয়ে। চলুন কথা বলি জাকির হোসেন রাজুর সঙ্গে। আমরা সুন্দর একটি পবিত্র দৃশ্যের কথা ভাবলাম। আমরা যারা নির্মাতা তাদের কাছে এটা একটি পবিত্র দৃশ্যের মতোই, যে পরিচালকের সঙ্গে নায়কের বা অভিনেতার একটা কনফ্লিক্ট হচ্ছে, সেই কনফ্লিক্টের জায়গা থেকে সেটা শুধুমাত্র শিল্পের জন্য কতটা পবিত্র একটি ঘটনা ঘটছে এবং তারপরে কি দারুণ একটা টিম ওয়ার্ক হচ্ছে এবং তার আউটপুটও কত সুন্দর হচ্ছে। এরকম একটা সুন্দর পবিত্র দৃশ্যের ঘটনা আমরা যেগুলি জানলাম, এরকম একটা সময়ে আমি আসলে কঠিন কথাবার্তায় যাওয়ার আগে একটা গান শুনতে চাই। প্রিয় দর্শক, গান দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এখন তো খুবই ভালো কপিরাইটের যুগ, সেখানে গান ব্যবহার করা কঠিন হয়ে যায়। কেমন হয় যখন আপনারা গানটি শুনবেন, যিনি এই গানটির সত্যিকারের লেখক এবং পরিচালক, আমি জানি না সুরকার, সুরটাও আমার, বেসিক সুরটা কিন্তু তারই করা। গানটা শোনার, এই 4 লাইন শোনার পরে আপনারা জানতে পারবেন যে আসলে কোন মানুষটাকে নিয়ে আমরা আজকে বসেছি এটিভি ইউএসএতে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। কি সুন্দর গান। এবং 96 সালে বোধহয় গান ছবিটা রিলিজ পেয়েছিল এবং আমরা স্কুলে পড়তাম, আমরা কিন্তু এই গানটা পছন্দ করেছিলাম। আমি যেটা বলছিলাম যে আমার ব্যক্তিগত জায়গা থেকে এই গানটা আমি এখনও ভীষণ পছন্দ করি, যদিও আমার কিছু কিছু বিষয় অনেক নাকুচু স্বভাব রয়েছে, কিন্তু যেটা আসলে পিওর আর্ট সেটাকে অগ্রাহ্য করা যায় না। বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে জাকির হোসেন রাজুকে আমি অগ্রাহ্য করতে পারি না। আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হলো যে 21 বছর পরে এই গানটি রিমেক হয়েছে। এ সম্বন্ধে যদি কিছু বলতেন। মূল গানটা গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন এবং আগুন। হ্যাঁ, এরপরে আপনি 21 বছর পরে এই রিমেকটা কেন হলো? বা ছবি তো রিমেক হলো না, না, গানটা রিমেক হয়েছে। একজন পরিচালক এসে আমার কাছে চেয়েছে যে অনুমতি দেন আমরা গানটা নতুন করে করি। হ্যাঁ, তো গানটা ওরা পছন্দ করেছে। গানটা শ্যুটটাও আবার একটু চেঞ্জ করেছে ওরা। হ্যাঁ, মূল শ্যুট ঠিক আছে, একটু ভিন্নভাবে করেছে ওরা। এইটাকে পিকচারাইজ করতে চেয়েছে, তো আমার কাছে অনুমতি চেয়েছে, তো আমি দিয়েছি অনুমতি। আমার দিতে তো কোনো সমস্যা নেই। এই গানটা যদি আরও 10 জন চাই, আমি 10 জনকে দিয়ে দিব। হ্যাঁ, ভক্তদেরকে প্রথমত কষ্ট দিতে চাই না, দুঃখ দিতে চাই না। তারা ভালো করুক মন্দ করুক সেই দায় তাদের। আমার অরিজিনালটা তো থেকেই গেল। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে, যদি খারাপ হয় তাইলে ব্যাপক সমালোচনা হবে। সেই সেটাকে আমি পজিটিভলি নিব, এই কারণে যে ওই গানটা নিয়ে তো আবার আলোচনা হচ্ছে।
একদম একদম হ্যাঁ। সুন্দর কথা, একদম। এটা হচ্ছে যে কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে ওই যে হঠাৎ করে একটা ঢিল মারলে পরে, মৌচাকে ঢিল মারলে যেমন চতুর্দিকে সে জাগ্রত করে ফেলবে মানুষকে, ওই রকম হতে পারে আর কি। প্রিয় দর্শক, অনেক তো কথা হচ্ছে, কিন্তু একটু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। ফিরে আসছি শীঘ্রই। বিজ্ঞাপন বিরতি শেষে ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান এটিভি ইউএসএ প্রেজেন্টস টক শো বিতর্কিত নিয়ে। কথা বলছি জাকির হোসেন রাজুর সাথে। একজন বিখ্যাত তারকা আপনাকে একদিন ডাবিং শেষে ছবির রাজ দেখে জড়িয়ে ধরে বলল যে রাজু ভাই আপনি ভালো পরিচালক হবেন। কে সে এবং এটা কিভাবে হয়েছিল? ওইটা তো সালমান শাহ। ওইটা সালমান শাহ। এই যে একটি আইরনি বলবো কিনা বা ট্র্যাজিক একটা বিষয় বা কাকতালীয় কিছু হয়েছিল কিনা, সেটা হলো যে জীবন সংসারের 15 নম্বর রিল, যেখানে একটি বিষ খাওয়ার দৃশ্য ছিল, সেইটা নিয়ে সালমান বা শাবনূর বা আপনার মধ্যে এমন কিছু হয়েছিল কিনা, বা এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। ওই দৃশ্যটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। প্রথমত হলো যে আমার একজন টেকনিশিয়ান ওই দৃশ্যটাকে বলেছেন যে এই দৃশ্যটাকে চেঞ্জ করতে। কিভাবে? যে অরিজিনালি বিষ খাওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক, সালমান তাকে নিয়ে হইচই করবে, অমুক তমুক এটা হোক। হ্যাঁ, তারপরে আরও দুই একজন অন্যরকম মন্তব্য করেছে, কিন্তু আমি সেদিকে যাই না। আমি বলছি যে অরিজিনাল বিষ খেয়ে মানে তারপরে এটা মানে ছবিতে বোঝাবো আর কি যে অরিজিনাল বিষ খেয়েছে। আমি বললাম যে না, সেটা তো তাহলে আর ফান হবে না, সিরিয়াস হয়ে গেল বিষয়টা। আর এটা হচ্ছে ফান, এটা হচ্ছে যে প্রেমিক প্রেমিকার সাথে অথবা স্ত্রী স্বামীর সঙ্গে যে মজা করে, হ্যাঁ, সেই মজাটা তাইলে আর মজাটা থাকবে না, তাইলে ওইটা হয়ে যাবে অনেক সিরিয়াস ঘটনা। কিন্তু এই দৃশ্যটা সালমান পছন্দ করেছিল ভীষণভাবে। সালমান শাবনূর দুজনেই পছন্দ করেছে, এবং এই দৃশ্যটি শ্যুট করার পরে ওদের মধ্যে এতই মানে আগ্রহ ছিল এই দৃশ্যটার প্রতি যে অন্য সেটে শুটিং করতে গিয়ে ওরা বলছে যে এরকম একটা নতুন ডিরেক্টরের ছবিতে একটা সিন শ্যুট করে আসছি, অনেক মজা পাইছে, এটা ওরা অন্য সেটে বলে বেড়াতো। তারপরে সালমানের আগ্রহটা এত ছিল যে এই ছবিটা যখন ফাইনাল প্রিন্ট হয়েছে, হ্যাঁ, সালমান অন্য শুটিং ফেলে যে আমি ওই দৃশ্যটা দেখতে আসবো, হ্যাঁ, বড় পর্দায় দেখব। এবং সেটা আমাদের যখন সেন্সর প্রিন্ট হচ্ছে, সালমান ল্যাবরেটরিতে এসছে, ওর এত আগ্রহ ছিল ওই দৃশ্যটার প্রতি। এসে বলে রাজু ভাই 15 নম্বর রিলটা দেখবো। 15 নম্বর রিলে ছিল বোধ হয় ওই দৃশ্যটা, না কত নম্বর রিলে আমি আমার ঠিক এখনো মনে নেই, এখন আমার মনে নেই কোন রিলে ছিল। তো যাই হোক ওই দৃশ্যটির কথা উল্লেখ করে বললো যে রাজু ভাই ওই রিলটা দেখবো। আমি বললাম ওই রিলটা তো প্রিন্ট হয়নি। ও নাছরবান্দা যে রিলটা কোথায় আছে বলেন, নেগেটিভ কোথায় আছে। তো নিয়ে গেলাম, সে নিজেই ক্যানটা হাতে নিল। আমি বললাম সালমান কি আমরা নেই? হ্যাঁ, বলছে যে না। তো প্রিন্ট কে করবে? প্রিন্টার তখন বাড়ি ভাই নামে একজন প্রিন্টার ছিল এফডিসিতে, সেই প্রিন্টিং রুমে নিয়ে ঢুকলো সালমান আমাদেরকে নিয়ে, রিলটা হাতে নিয়ে। তো তখন প্রিন্ট হচ্ছে অন্য সিনেমা। তো সালমান বাড়ি ভাই মানে কীরকম, ও এত মজার ছেলে, এত মজার মানুষ যে বাড়ি ভাই একজন টেকনিশিয়ান, তাকে এরকম পা টিপে ধরছে, ওস্তাদ ওস্তাদ, হ্যাঁ আপনি আমার এই রিলটা আগে প্রিন্ট করে দেন। তো সালমানের মতো একজন তারকা যখন একজন টেকনিশিয়ানের এরকম করে, তো সে তো বলছে যে ভাই আচ্ছা আমি করে দিচ্ছি, এই রিলটা শেষ হোক, হ্যাঁ, মাঝখান থেকে তো এটা কাটতে পারবো না। তো ও দাঁড়িয়ে থেকে ওইটা প্রিন্ট করালো। তারপরে এটা ডেভেলপ হওয়ার পরে আমাদের ল্যাবরেটরি, ওই যে অফিস বিল্ডিংয়ের নিচে ছিল ল্যাবরেটরিতে একটা ছোট সিনেমা হল ছিল, মানে সোফা এরকম, সামনে পর্দা, কার্পেট বিছানো। তো আমরা কয়েকজন এরকম সোফায় বসেছি, সালমান সোফায় না বসে কার্পেটের মধ্যে শুয়ে শুয়ে, হ্যাঁ, ওই রিলটা দেখলো। এবং ওই দৃশ্যটাকে মানে রিলটা শেষ হওয়ার পরে ওর কাছে কেমন লেগেছে সেটা সে ব্রিফ করে নেয়, কিন্তু সে যেটা করলো, রিলটা শেষ হলো, সালমান ওখান থেকে উঠলো, সে ভীষণ ভারী মন টন, হ্যাঁ, খুব বেদনার্থ, উঠা আমার মুখোমুখি আসলো, আমি উঠে দাঁড়ালাম, আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ, এবং তারপরে একটা কথা না বলে সে আসতে চলে গেল। মানে দৃশ্যটা তাকে এত আপ্লুত করেছে,
এই হলো ঘটনা আর কি। এরকম একটা তথ্য আমরা পেয়েছি, সেটা হলো যে এর পরে এই ছবির পরবর্তীতে শিডিউল নিয়ে সালমান শাহ আপনাকে একটি কথা বলেছিল, যেমন অনেকে হয়তো 6 মাস ঘুরেও পাবে না, কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন শিডিউল। না, সেই কথাটা হচ্ছে বলেছে হলো একটা প্রেক্ষিত আছে, সেটা সালমান মারা গেল 6 সেপ্টেম্বর। আমি বলছি তার 2 দিন আগের কথা। সালমান শুটিং করছিল ইয়েতে, ঝর্ণা স্পটের সামনে একটা গাড়ির গাড়ির ছাদের উপরে বসা, শিবলি ভাইয়ের ছবির শুটিং, শিবলি সাদিক। তো আমি ওইখানে আসছি, সালমান যেহেতু গাড়ির ছাদের উপরে বসা দূর থেকে দেখেছে আমাকে আসতে, হ্যাঁ, তো শিবলি ভাইকে উদ্দেশ্য করে বলছে, শিবলি ভাই ওই জিনিস ছোট হইলেই কিন্তু খারাপ হয় না। তো শিবলি ভাই কিছুই বুঝে নেই। এরপরে আমি যখন শিবলি ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে শিবলি ভাইকে সালাম দিয়েছি, তখন আমাকে দেখে সালমানের কথাটা বলছে, ও আচ্ছা তুমি এটা মিন করছো, হ্যাঁ। যাই হোক, ওখানে মজা টজা হলো। এরপরে ওই দৃশ্যটা যখন শুটিং শেষ হলো, পরের দৃশ্যে সালমান চেঞ্জ করবে। তা আমি সালমানকে বললাম যে আমি তো একটু কথা বলতে এসেছি, তো রাজু ভাই আসেন। আমাকে সাথে নিয়ে ওই চেঞ্জিং রুমে ঢুকলো, যে চেঞ্জ করতে করতে কথাটা শেষ হয়ে যাক। তো আমি সেখানে বলেছিলাম যে সালমান, আমার ছবিটা রিলিজ হওয়ার পরে ছবিটা যদি ভালো চলে, তাইলে হয়তো আমার হাতে 2-1টা ছবি আসবে। তো তখন তো সালমানের শিডিউল আমি পাবো না। সালমান যে পরিমাণ ব্যস্ত এবং যে চাহিদা তার, আমাকে 2 বছর বসে থাকতে হবে শিডিউলের জন্য। তো সালমান প্রসঙ্গক্রমে সে দারুণ একটা কথা বলেছে যে রাজু ভাই, আমার এত চাহিদা এবং প্রযোজকরা আমার পিছনে ঘুরছে কেন? তাই আমি বললাম যে তুমি তারকা, তোমার চাহিদা আছে, তোমার ছবি সুপারহিট হয়, এই যে নিশ্চয়তা, সিকিউরিটি তাদের, যে সালমান ছবিতে থাকা মানে তার টাকা সিকিউরিটি। তো বলছে যে আমি হলাম প্রযোজকের সিকিউরিটি, কিন্তু আমি যে একজন শিল্পী, আমার সিকিউরিটি কি? আমি বেঁচে থাকবো কার উপরে? আমি বললাম আমি তো জানি না। তো বললো যে আমার সিকিউরিটি হচ্ছে ভালো কিছু ডিরেক্টর। একটা শিল্পী বেঁচে থাকবে, শিল্পীকে প্রেজেন্ট করবে কে? আমি তো অ্যাক্টিং করব, আমাকে সেই রকম গল্প, সেরকম গান, সেরকম ভালো আইডিয়া আমাকে প্রেজেন্ট করবে হচ্ছে ডিরেক্টর, এবং এটা ভালো ডিরেক্টর ছাড়া সম্ভব না। আপনার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, এক ছবি করে আপনি নাকে তেল দিয়ে গিয়ে ঘুমান, ছবি আসলে পরে শিডিউল ভূতে জোগাড় করবে। এই হচ্ছে প্রেক্ষিত। এবং আমি এই কথাটা শুধু টেলিভিশন চ্যানেলে বা বিভিন্ন পত্রপত্রিকা ইন্টারভিউতে অনেকবার বলেছি, পাশাপাশি আমার ব্যক্তিগত আড্ডাতেও আমি বলি যে একটা ছেলে ওই বয়সে কতখানি মেধাবী, কতখানি মেধাবী যে আমার সিকিউরিটি হচ্ছে ভালো কিছু পরিচালকের হাতে। সেটা সে উপলব্ধি করেছে, সেটা সে বলছেও, এবং সে ওইটাই এক্সিকিউট করতো। প্রিয় দর্শক, অনেক তো কথা হচ্ছে, কিন্তু একটু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। ফিরে আসছি শীঘ্রই। বিজ্ঞাপন বিরতি শেষে ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান এটিভি ইউএসএ প্রেজেন্টস টক শো বিতর্কিত নিয়ে। প্রিয় দর্শক, এখন একটু ট্র্যাজেডির কথা বলি। সেটা হলো যে বাংলা চলচ্চিত্রেরই এক অনেক বড় ট্র্যাজেডি, এবং তার সাথেও জাকির হোসেন রাজু ভাইয়ের যে চলচ্চিত্র নিয়ে আমরা কথা বলছিলাম, জীবন সংসার, তার একটা কানেক্টিভিটি আছে। সেটা হলো এই ছবিটা মুক্তি পায় 1996 সালের 18 অক্টোবর, এবং তখন সালমান শাহ পৃথিবীতে নেই। সালমান শাহর মৃত্যুর 41 দিন পরে এই চলচ্চিত্রটি সারা বাংলাদেশের প্রেক্ষাগৃহতে মুক্তি পায় এবং সত্যি সত্যি দারুণ ব্যবসা সফল ছবি হয়ে ওঠে। কিন্তু জাকির হোসেন রাজু ভাইয়ের সেই সৌভাগ্য হয়নি সালমানকে সাথে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটা মুক্তিপ্রাপ্ত হওয়ার পরে এই ছবিটা দেখার। এ সম্বন্ধে যদি রাজু ভাইয়ের কাছে আমরা কিছু জানতাম আর কি। একসাথে ছবি দেখতে পারতাম যদি প্রেক্ষাগৃহে গিয়ে গিয়ে, সেটা তো নিশ্চয়ই ভালো লাগতো। সেটা যদি নাও পারতাম, তাতেও কোনো বড় কোনো কষ্ট থাকার কথা না। সবচেয়ে বড় কষ্ট সালমান যে চলে গেল,
সালমানকে নিয়ে একটা সিনেমাতে আমার অনেক স্মৃতি, অনেক মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। সালমান এমনও বলেছিল আমাকে যে, রাজু ভাই আমি প্রোডাকশন করব এবং আপনি আমার সাথে সংযুক্ত থাকবেন, আপনি বিনা পয়সায় আমার ছবির পার্টনার হবেন, আপনি ডিরেকশন দিবেন, আমি প্রডিউস করব। সেই সম্পর্ক, সেটাও না হলেও তাও কোনো কষ্ট নেই, কিন্তু ওই রকম একটি তারকা, ওই রকম একটা মানে সুদর্শন ছেলে, ওই রকম একটা মেধাবী ছেলে, হ্যাঁ, ওই সময় চলে যাবে। সে তো তার কেরিয়ারের মধ্য গগনেও না, কেবলই শুরু, 3-4 বছরের কেরিয়ার। সালমান বেঁচে থাকলে আরও হয়তো 10 বছর ইন্ডাস্ট্রিকে লিড করতো, এবং কত বছর লিড করতো আমরা জানি না, কিন্তু অনেক ভালো ভালো ছবি আমরা পেতাম। সালমানকে আরও বিভিন্ন রঙে, বিভিন্ন গেটআপে, বিভিন্নভাবে আমরা দেখতাম, বিভিন্ন গল্পে। আর সালমানের জন্য যে এই পেইন আজও পর্যন্ত দূর হয়নি। দূর হয়নি এই কারণে, একজন লেখক, একজন চলচ্চিত্রকার, তিনি তো স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন পর্দায় তিনি নিজে নিয়ে যান না, তার চিন্তাগুলো নিয়ে শিল্পীরা যায় পর্দায়। তো এখন একজন লেখক বা এক চলচ্চিত্রকার সবসময় ভাবে যে শিল্পীরা পর্দায় নিয়ে যাবে আমার চিন্তাটাকে, তারা খুব মানে ভীষণভাবে আমাকে বুঝুক, আমার চিন্তাগুলো বুঝুক, ধারণ করুক, এবং সেগুলোকে প্রপারলি সে পর্দায় নিয়ে আসুক। তো এইটার জন্যে অত্যন্ত মেধাবী শিল্পী প্রয়োজন, যে আমি আমার ডিরেক্টরকে রিড করব, রাইটারকে রিড করব, তারা কি স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটাকে আমি পরিপূর্ণভাবে বুঝবো এবং তার চাওয়া মতো আমি পর্দায় নিয়ে যাব। এইটার জন্য ক্ষমতাবান শিল্পী দরকার, ওই রকম শিল্পী রেয়ার। তো যারা সত্যিকার অর্থেই একদম লেখক, স্বপ্ন দেখা মানুষ, তাদের কাছে মেধাবী শিল্পী খুবই প্রয়োজন, আকাঙ্ক্ষিত জিনিস। তো সেই দিক থেকে সালমানকে হারানো মানে আমাদের অনেক বড় মানে হারানো। খুব কাছাকাছি সময়ে ছবিটা রিলিজ পেল, ঠিক তার মৃত্যুর 41 দিন পরে ছবিটা ব্যবসা সফল হলো। এইটাকে আপনি পজিটিভলি দেখেন, নাকি মনে করেন যে সে বেঁচে থাকলে এই ছবিটা আরও বেশি ব্যবসা করতে পারতো বা বেশি ছড়িয়ে পড়তে পারতো? না, এটা আমার জন্য, আমি মনে করি এটা পজিটিভ না। আমার জন্য কিছু ক্ষতি হয়েছে এই কারণে, ছবিটা সুপার ডুপার হিট হয়েছে। ওই যে নিন্দুকেরা বলতেই পারে এবং বলেছেও এ কথা, যে ছবিতে হিট হয়েছে সালমানের মরে যাওয়ার কারণে। কারণ ওই সময়ে আমরা 1 বছর ধরে এমন এমন ছবি রিলিজ পাওয়া দেখেছি, লেখা থাকতো সালমানের শেষ ছবি, সালমান শাহর শেষ ছবি। তো সালমানের যে ক্রেজ, দর্শকের কাছে তার যে গ্রহণযোগ্যতা, তো সালমান মারা যাওয়ার পরে আরও হুমড়ি খেয়ে পড়লো তার ছবি দেখার জন্য মানুষ, ঠিক আছে। তো এতে করে আমার কিছুটা ক্রেডিট ক্ষতি হয়েছে এই কারণে যে ছবিটা সুপারহিট হয়েছে। নিন্দুকেরা বলছে, অনেকেই বলছে যে ওটা সালমানের কারণে ছবিটা হিট হয়েছে, কিন্তু সালমান যদি বেঁচে থাকতো ছবিটা ঠিকই সুপারহিট হতো, ব্যবসা হতো, তখন ক্রেডিটটা আমার আরও বেশি হতো, একদম তখন আমার ক্রেডিটটা বেশি হতো। আর ওই ক্রেডিট তো চাইনি আমরা কোনোদিন, চাইও না, যে আমি একটা ছবি করেছি, এখন একটা শিল্পী মারা গেল, তারপর আমার ছবিটা তার মারা যাওয়ার কারণে হিট হয়ে গেল, ওই রকম হিট বা ওই রকম সফলতা আমরা চাই না কখনো। আমরা যেহেতু একটি গভীর জায়গায় চলে এসেছি, আমরা যে নায়ককে নিয়ে কথা বললাম সালমান শাহ, ঠিক যখন জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার ছবিটি মুক্তির মুখ দেখছে, ঠিক তখনই, ঠিক কাছাকাছি সময়ে আমরা হারালাম সালমান শাহকে। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি চলে আসতে পারে, যেহেতু ওই সময় চলচ্চিত্র জগতে জাকির হোসেন রাজু তিনি একজন নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং এরকম একটি ঘটনা ঘটছে। আমরা যারা বাইরের সাধারণ মানুষ ছিলাম, তারা একভাবে, নিউজ পেপার বা টেলিভিশন তো একটাই ছিল, সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি, নিশ্চয়ই তার চেয়ে বেশি জানতেন যারা সরাসরি চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন, সরাসরি যারা সালমান শাহকে নিয়ে কাজ করেছেন। প্রিয় দর্শক, কথায় কথা বাড়ে, কথা চলতেই থাকবে, তবে এবারের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু পুরো অনুষ্ঠানটি শেষ হচ্ছে না। পরবর্তী পর্বে আবারও ফিরে আসব বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জাকির হোসেন রাজুকে নিয়ে। যে সালমান শাহকে যে আমরা হারালাম, সেটা আত্মহত্যা বা হত্যা, আমি জানি না রাজু ভাই কতটুকু বলবেন,
ক্যামেরার সামনে। সালমান ভক্তরা এখনও মনে করে সালমানকে হত্যা করা হয়েছে, সালমানের মাও সেটা মনে করে, সালমানের ভক্তরাও তাই মনে করে। পরিচালক সমিতি ছিল এবং তারা থাকলে তারা কি কোনো এই বিষয়ে কোনো ভূমিকা নিয়েছে? এইটা তো আসলে পরিচালক সমিতি নিতে পারে না। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।